কি বলে সব জানা আছে, শুধু কিভাবে প্রকাশ করতে হয় একটু লিখে দাও। দুইটা সংখ্যা বসাবো। তাহলে আমরা গসাগু প্রকাশ করার জন্য কি ব্যবহার করব? আর গসাগুকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা বিষয় জানতে হবে, সেটাতে এই গসাগু ডি, এই ডিটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। দুটি সংখ্যার গসাগু কখনো নেগেটিভ হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না, জিরো হতে পারবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই হলো গসাগুর বিষয়। লসাগু ইউ বি এর লসাগু স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এই হলো লসাগুর বিষয়। লসাগু প্রকাশ করার জন্য আমরা এগুলোকে যা আমরা মধ্য ব্যবধি ক্যালকুলাসের ক্ষেত্রে যেটাকে আমরা মধ্য ব্যবধি হিসেবে জানি, এই ক্ষেত্রে এটা হলো লসাগুর প্রতীক। এটা কোথায় থাকবে? লসাগু কখনো গসাগুর যা বৈশিষ্ট্য, আচ্ছা, এরপরে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যা শুধুমাত্র দুটি ধনাত্মক ভাজক তাকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যাকে অনেকভাবে কথা বলা যায়। যে সংখ্যার মাত্র দুটি ধনাত্মক বাচক, সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। সেটা অবশ্যই কত হয়? এক এবং সেই সংখ্যা তার বিবেচ্য, যেহেতু দুটি বাচক এবং সংখ্যাটা অবশ্যই এক অপেক্ষা একের ধনাত্মক বাচক কি কি বলবো? কি কি ভাজক আছে? শুধু এক। দুইয়ের ধনাত্মক ভাজক এক আর এক। তিনের ধনাত্মক ভাজক এক আর তিন। চারের ধনাত্মক ভাজক এক দুই চার। তাহলে মৌলিক সংখ্যা কারা? যাদের দুইটা করে ধনাত্মক।
এই জন্য 2 আর 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা 9 আর 1 শূন্যর ধনাত্মক ভাজক কি আছে? এইটা জানা দরকার। শূন্যের ওইটা আমরা অনেকেই বুঝি যাবে জানি না। শূন্যের ধনাত্মক ভাজক কি আছে? শূন্যের ভাজক থাকলে কি শূন্য এর কি ধনাত্মক ভাজক আছে কিনা থাকলে জানা যায়। বিপদে পড়ে যাবো আমরা, তোমরা সবাই মারাত্মক। শুধু জানি না বললে হবে না, জেনে অন্তত মৃত্যুর আগ মুহূর্ত বন্ধ করে রাখতে হবে। কোন বন্ধ করে রাখতে হবে? এই কথাটা শূন্যের ভাজক আছে কিনা থাকলে কত কারা। শূন্য 0/1 কত? 0 0/2 0/3 জানা তোমরা তো জানো তো, তাহলে কথা বলতে ভয় পাচ্ছ না। তাহলে 0/0 সে তো এরকম কোনো আকারে তাহলে 0-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই শূন্যের ভাজক। বুঝতে পারিনি মনে হয়? 1 2 3 4 5 বুঝেছো? তাহলে শূন্য বড় রহস্যময় সংখ্যা। শূন্যের নিজের কিচ্ছু নাই, নিজের কিছু না, তো তার অসংখ্য কি? তাহলে কি শূন্যের ভাজক কারা? যে শূন্য সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জন্যই বলছে এই কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে, কারণ এটা একটা অন্য রকমের কথা। তাই বুঝলাম কি আমরা? বলো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের ভাজক। শূন্যের ভাজক কয়টা আছে? অসীম। শূন্য কি মৌলিক সংখ্যা হবে না? কারণ মৌলিক সংখ্যার ভাজক কয়টা থাকতে হবে? দুটো। শূন্য কি সংখ্যা না? মৌলিক সংখ্যা। কনফার্ম হয়েছে? 1 মৌলিক সংখ্যা না, কেন? একটা একটা ভাজক, কথা সহজ। আবার 4 কি মৌলিক সংখ্যা না, কেন? 3টা। 4 এর 3টে ভাজক। মৌলিক সংখ্যা সহজ, শুধু কয়টা ভাজক থাকবে? এই ধরনের সংখ্যা হলো মৌলিক সংখ্যা। এইবার আসে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা সম্পর্কে তোমার ধারণা কি? মৌলিক সংখ্যা বাদ দিলে যা শব্দ এই কথা বললে তো আছে একেবারে আমাদের মানিজ্য কিছু রইল না। না স্যার, ওই যে সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ যায় সেগুলো তো জোর সংখ্যা। সে আবার যৌগ কি ঢুকাচ্ছে না? প্রকৃত কথাটা না এটা, যে সংখ্যা 2টার বেশি ভাজক সেটাই যৌগিক। তাহলে শূন্যের তো অনেক ভাজক আছে, শূন্য কি তাহলে যৌগিক সংখ্যা হবে? জি স্যার, 2টার বেশি হলে 2টার বেশি হলে তাহলে আরেকটু কন্ডিশন আছে, 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় তো সকল সংখ্যার 2 এর বেশি হয়েছে। এই যে মৌলিক সংখ্যায় বলছি 1 অপেক্ষা, তাহলে 0 আর 1 এরা মৌলিক আর যৌগিক কিছুই না। শুরুই করতে হবে হিসাব 0 এবং 1, 0 এবং 1 মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোনোটাই নয়। বুঝে গেছে? এই যে চাকরি পরীক্ষা দেবা এই 8 বছর পর থেকে এইসব বিষয় তখন পরীক্ষায় আসে। এই ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি পরীক্ষায় আসে। এখন ছোট ছোট ক্লাসে সবগুলো বই পুস্তকের সিলেবাসে চলে আসছে। তাই 0 আর 1 কি তাই যৌগিক সংখ্যা 1 অপেক্ষা বড় যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা
কমপক্ষে কয়টা ভাজক? তিনটা। কমপক্ষে 3টে ভাজক থাকে বা 2 এর অধিক ভাজক থাকে। তাহলে এক অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যা 2 এর অধিক ধনাত্মক ভাজক বিদ্যমান তাকে যৌগিক সংখ্যা বলা হয়। এই বই পড়তে মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার কনসেপ্ট ছাড়া পড়া যাবে না। তাহলে আমরা মৌলিক যৌগিকের বিষয়ে আর কোনো আলোচনা করতেছি না, মূল যে কথাটা বুঝিয়ে দিই। এইবার আমরা যেটা শিখবো সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বা উপদ্রবে এসে গেছে, সেটা হলো ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। দেখা যায় সত্যি প্রথম বলতেই ইউক্লিডের ভাগ প্রক্রিয়া পদ হচ্ছে ইলেকট্রন 3 নম্বর এটা পূর্ণ সংখ্যা ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। উপদ্রব পরীক্ষা এসে গেছে, উপদ্রব করবো না, উপদ্রব বিষয়টা আলোচনা করে এখানে এর উপরে অঙ্ক আছে, পরীক্ষা আসে আমি একটা অঙ্ক করে দেবো আর তোমরা বাসায় 2টা প্র্যাকটিস করবো, একটা বুঝলে প্র্যাকটিস না বুঝলে। ইউক্লিডের ভাগ প্রক্রিয়া, এই সূত্র বোধের কাজ হলো দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার একটা পদ্ধতি। এইগুলি শিখিয়েছে। তাহলে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য এইগুলিও ভাগ প্রক্রিয়া প্রয়োগ করা হয়। দুটি সংখ্যার গসাগু, এবং তোমরা জীবনে ক্লাস 4-5 থাকার সময়ই বা 5-6 ওঠার পরই লসাগু গসাগু পাটিগণিত শুরু হয়েছে কোন ক্লাসে? আমাদের ক্লাস 3 থেকে যায়। 3 থেকে লসাগু শুরু হয়েছে? 3 থেকে 3 না স্যার 4 থেকে। তো আমাদের জীবনে 4 থেকে এই কাজ করছে, কিন্তু বুঝো না। ইউক্লিডের পরিচিত স্যার এরকম এরকম এই যে এরকম ডাক্তার এটা না, ওটা গসাগু না, ওটা তো লসাগু বলে। এইভাবে গসাগু করা যায় স্যার। ওটা ইউক্লিডের প্রক্রিয়া। বুঝতে প্রক্রিয়া? হ্যাঁ, নিচে নিচে ভাগ। ওটা তো ভাগ প্রক্রিয়া। হ্যাঁ, ওইটাই তো ইউক্লিডের ভাগ প্রক্রিয়া আছে না? হ্যাঁ, সাথে একটা ইউক্লিড শব্দ আছে ভাগ প্রক্রিয়া, ওইটা ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। ওইটা ভাগ প্রক্রিয়া, ওই নামেই ইউক্লিডের। আচ্ছা, তাহলে তোমরা যেভাবে করেছো এখন একটু সিস্টেমটা একটু চেঞ্জ হবে, ওই একই ঘটনা। তাহলে যে কাজ করেছো মনে করো 12 আর 16 এর গসাগু মনে করো নির্ণয় করবো কি পদ্ধতিতে? অনেক পদ্ধতিতে কাজ করা যায়। দুটো সংখ্যা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে ইউক্লিডের ভাগ প্রক্রিয়া ব্যবহার করা হয়। 3-4টা হলে 2-2 ব্যবহার করে কাজ করতে হয়। মানে এই দুইটার গসাগু বের করে, এইটার সাথে তৃতীয় সংখ্যাটা আবার গসাগু, আবার তার সাথে বেশি সংখ্যা হবে। আর অন্য অন্য উৎপাদক পদ্ধতি আছে, উৎপাদকের মাধ্যমে। আর খুব লসাগু গসাগু উৎপাদক পদ্ধতিতে সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি বের হবে, দুইটাই বের হবে একসাথে। আর এই করে ভাগ প্রক্রিয়া কি বের হবে? শুধু গসাগু। দুইটা সংখ্যা হইলে এইটার জন্য এইগুলো ভাগ প্রক্রিয়া, বেশি সংখ্যা হইলে না, বেশি সংখ্যা হলে এই প্রক্রিয়া কিভাবে করা হবে? দুইটা সংখ্যার গসাগু বের করে ওই গসাগুর সাথে আরেকটা সংখ্যা নিয়ে কাজ করতে, এইভাবে শেষ করতে হবে। এখন কি করতে হবে? এই ছোটটাকে ভাজক ধরে বড়টাকে ভাজ্য ধরে প্রথমে ভাগ করতে, এইভাবে আমরা কাজ করি। এখন সিস্টেম একটু আমরা ডেভেলপ সিস্টেম চেঞ্জ করি, এইটাকেই অন্যভাবে লিখবো, যেখানে লেখা আছে। আর অঙ্ক করার সময় অঙ্কতে আবার 2 সিস্টেমেই দিয়েছে, এইভাবে দিয়েছে আবার মানে দুইটাই থাকছে। তাহলে এটা আমরা ব্যবহারই করবো, আগে এইটা শিখেছি। ভাগ করে কি হবে? ভাগ ফলওয়ান ভাগশেষ, এইটা হলো ভাগশেষ।
এখন প্রত্যেকবার ভাগশেষ দ্বারা ভাজ্যকে ভাগ করতে হবে, এই হলো ভাগ প্রক্রিয়া কি? প্রতি ক্ষেত্রে ভাগশেষ দ্বারা পূর্ববর্তী ভাজ্যকে ভাগ করে যখন আমরা ভাগশেষ শূন্য পাবো তখন কি, যখন ভাগশেষ শূন্য পাবো তখন যে ভাজ্য থাকে, ভাজক থাকে, ওইটাই কাজটা। কিন্তু বইপত্রে এই পরিপূর্তি এটা বলে না, আর ওই জায়গাতেই কাজ করে। বই পুস্তকে বলে যখন ভাগশেষ শূন্য পাবো তার পূর্বের ভাগশেষটা কাজটা করে। একই কথা দিয়ে আবার দেখ, আমি এবার স্যার কত 12 কত 3 কত এখন যখনই ভাগশেষ শূন্য পাবো সেই ক্ষেত্রে ভাজক, এই ভাজকটাই তো এইটার আগের ভাগশেষ। বইতে বলছে কি বলছে যখন ভাগশেষ শূন্য হবে তার পূর্বের ভাগশেষটা, ওইটাই তো লাস্ট ভাজক। এটাই কথা। এই পদ্ধতির নাম হচ্ছে ইউক্লিডের ভাজক। ঠিক আছে, এখন আমরা এই কাজটা এইভাবে না করে আমরা এই কাজটাকে যে সূত্রের দ্বারা করব সেটা হলো আমাদের ভাজক, ভাজ্য, ভাগ শেষ আর ভাগ ফল, চারজনের ভিতরে একটা সূত্র আছে। সূত্রটা গতকাল দেখাইছিলাম ওই বিবেচিত করার সময়। ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই প্রসেসটাকে এইভাবে উল্লেখ করে লিখে গেছি, এইভাবে কাজ করে। ঠিক ওই একই ঘটনা আমরা এইভাবে ইকুয়েশন আঁকে। বুঝে আসছে? তাহলে এটাকে লিখলে প্রথমে 16 ইকুয়াল টু কত 12 গুণ 1 যোগ 4। না এই যে এইটুকু লিখছি, কিন্তু এই পুরোটুকু লিখছি। এরপরে ধাপেরটা কি, এখানে 12 হলো ভাজ্য, ভাজক হলো 4, ভাগ হলো 3, ভাগশেষ হলো 0। এখন শেষ ভাগশেষের আগেরটা দেখো কত সুন্দর কি, যখন ভাগশেষ 0 হয়ে যাবে তার আগের ভাগশেষ বুঝে আসছে? তার এই পদ্ধতির নাম কি ইকুইডের। এখন অঙ্ক করতেছি, পরীক্ষা আসার প্রশ্ন। আচ্ছা, তাই গেল ইকুইডের ভাগ প্রক্রিয়া। এটা গদ্য করার দরকার না, এটা বাদ দিয়ে দাও, খরচ দিয়ে দাও, কারণ বছর পরীক্ষায় এসে আছে, না হলে তোমাদের পরীক্ষায় আসতো। আচ্ছা, এখন এই অঙ্কের সাথে আর একটা অংশ থাকে, লেজ লাগানো থাকে, সেটা হলো আমাদের ভাজ্য আর ভাজক আর গসাগু তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। শুনছো একক মানে এটা আলোচনা করি। অঙ্কতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এগুলোকে ভাগ করে গসাগু বের করতে বলে, এরপরে গসাগু ভাজ্য আর ভাজকের মধ্যে সম্পর্ক। তাহলে লেখা ভাজ্য আর ভাজক ও গসাগু এর মধ্যে সম্পর্ক। ভাজ্য, ভাজক ও গসাগু এর মধ্যে সম্পর্ক।
8 আর 12 গসাগু কত? 4 এবার লেখা শিখেছি না, আজকে সে প্রথমে শিখেছে যে দুটো সংখ্যার গসাগুকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখন এই তিনজনের ভিতরে একটা সম্পর্ক বিদ্যমান। সম্পর্কটা হচ্ছে এই 4কে 8 এবং 12-র মাধ্যমে প্রকাশ করা যায়। কি করা যায়? 4কে কিভাবে 8 এবং 12-কে দুটো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে যোগ করলেও 4 পাওয়া যাবে। কি বলছে বলো? দুটি পূর্ণ সংখ্যা 8 এবং 12-কে দুটো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলেও 4 পাওয়া যাবে। এইটা হলো তিনজনের মধ্যে সম্পর্ক। কিভাবে তাহলে বলো তো? 8 আর 12 কত দিয়ে গুণ করে যোগ করলে 4 পাওয়া যাবে? 4 = 1 গুণ 12 যোগ -1 গুণ 8। হয় এই এটা পূর্ণ সংখ্যা, এই এটা পূর্ণ সংখ্যা, দুইটার জন্য এই 8 এবং 12-কে গুণ দিয়ে যোগ করেছি, কি পেয়েছি? 4। এখন এই এক্সপ্রেশনটা, এই যে 4কে 8 এবং 12 দিয়ে প্রকাশ করার এই যে পদ্ধতিটা, এটা কি ইউনিক না আরো কোনো উপায় আছে? তো বার করে 8 টোকা বের করে 4কে 8 কিভাবে প্রকাশ করে বার করে খুঁজে। 8 গুণ 16 4 -1 গুণ 5 যোগ 2 into 8। আর তো কোনো উপায় নাই, এইটাই তো আরো আছে। এই কাজটা অসংখ্য উপায়ে করা যায়। কয় উপায়ে? অসংখ্য কাজটা অসংখ্য উপায়ে করা যায়। আমরা এই ঘটনাটা কি বলা হলো? দুইটি সংখ্যার গসাগুকে সংখ্যা দুটোর মাধ্যমে প্রকাশ করা যায়। কিভাবে? দুটো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যোগ করে। এই সিস্টেমের নাম হচ্ছে পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ। সিস্টেমের নাম কি? পূর্ণসাংখ্যিক পূর্ণ সংখ্যা দিয়ে যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ। শুনছিল লিনিয়ার যেটা করার সময় যোগাশ্রয়ী সমাবেশ ভেক্টরে। এই পদ্ধতির নাম কি? পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ। এইটাকে এইভাবে লেখা হয়। লেখা সময় A B এর গসাগু কত? কতই প্রকাশ করা হয়? D হলে x y belongs to z দুটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না? ওই যে 1 - 1 এইগুলির নাম কি? x আর আসবে কোথা থেকে? বিদ্যমান থাকবে যেন d = x প্লাস by এখন যা বলছি এই হলো সেটা। এবার পরীক্ষা আসছে এইটি পদ্ধতি সামনে 4 নম্বর ছোট প্রমাণ আছে। প্রশ্ন বইয়ে আছে পদ্ধতির প্রমাণ, এবং এবার পরীক্ষায় এসে গেছে। আমি বলে দিচ্ছি সালে আসছে আর 23 সালে আসছে। কত বছর? 19 বছর। আবার 19 বছর পরে 42 সালে কবিদুর্গ আছে। তাহলে এই ঘটনার নাম কি? পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ। অঙ্কের সাথে পাঠাকে করতে বলে যে গসাগু বের করো, আর গসাগুকে পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করো। x আর y তুমি খুঁজে বের করে এইভাবে লিখতে হবে। আর ওটা তো সহজ কাজ, বেশি 8 আর 12 দিয়েছিলাম। কিন্তু সংখ্যা দুইটা যদি অনেক বড় হয় তাহলে এই খুঁজে পাওয়াটা সহজ না।
তখন একটা প্রসেসের মাধ্যমে এই জায়গায় কি বুঝেন 23,209 আর 61,520 এখন সেখানে গসাগু যদি মনে হয় কোনো 732 তখন না আর শেষ না একটা প্রসেস আছে তখন এই প্রসেসে সংখ্যা যতই বড় হোক তখন সমস্যা নেই। আর এতক্ষণ যে আলোচনা করেছে তার ছোট সংখ্যা দিয়ে চট করে খুঁজে পাওয়া যায় যে কত কথা, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কি সম্ভব না যে রাখতে মাথায় মধ্যে কত দেখা যায় একটারই গুণ দিতে হবে 82 দিয়া 8,509 দিয়ে দেয় মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজ করবো বইয়ের